বুয়ার রুম থেকে কেমন যেন ছাড়ুন আমাকে সাহেব এই ধরনের শব্দ আসছে। শব্দটা কেমন যেন বেড়েই চলেছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমেতে নেই। কিছু না বলেই সে বের হয়ে চলে গেছে। শুধু এটুকু শুনেছি, বুয়াকে বলল দরজাটা আটকে দিয়ে যাও। এরপর কিছুক্ষণ পরই বুয়ার রুম থেকে এই ধরনের বাজে শব্দ আসতেই চলেছে। মনে হচ্ছে বুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় ঝগড়া হয়। আজকে রাতেও অনেক ঝগড়া হয়েছে। এজন্য সে রুম থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে সেটা বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো, আমার স্বামী আবার বুয়ার রুমে যায়নি তো। আবার মনে মনে ভাবলাম, সামান্য বুয়ার রুমে কেন যাবে সে? তার দিকে কান্না দিয়ে আমি সোজা আমার রুমে আবারও ফিরে চলে আসলাম। রুমে এসে আমার স্বামী আরিয়ানকে কল দিই, কিন্তু সে কল ধরে না। যতবারই কল দিই ততবারই কল কেটে দেয়। সত্যি এখন খুব চিন্তা হচ্ছে, এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান। এই নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা মার পছন্দের ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা মায়ের অনেক আদরের ছোট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবে কেটেছিল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। কন্যা সন্তানের নাম হলো আয়াত। দেখতে ঠিক ওর বাবার মতন হয়েছে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার স্বামী আরিয়ান ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কেন তা সেটা আমি বুঝতে পারছি না। একটু হলেই আমার সাথে অনেক ঝগড়া করে, আর শুধু বলে তুই তোর বাপের বাড়িতে চলে যা, তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে আমার স্বামী আরিয়ানকে বলি, দেখো মেয়েটা কিন্তু বড় হচ্ছে, এর সামনে কিছু বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি, তোমার যা মন চায় তুমি আমায় একা যখন পাবে তখন বলো, এতে তোমায় কোনো বাধা দেব না। অন্তত এই মাসুম বাচ্চাটার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনলো না। তার যত রাগ মেয়ের সামনেই বলে যাচ্ছে, আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমাকে। তবুও আমার মেয়েকে কিছু বুঝতে দিই না। ওর সামনে আমি সব সময় হাসি খুশি থাকি, কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর। ইদানিং আমার মেয়েকেও তার সহ্য হয় না। যদি ওর বাবাকে বলে বাবা বাজার থেকে এটা নিয়ে এসো আমার জন্য, উল্টে রাগ দেখায় মেয়ের প্রতিও। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞাত ভালোবাসা আমার স্বামী আরিয়ানের। কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে সেটা ভাবতেও পারছি না। যে মানুষটা আমার প্রতি এতটা ভালোবাসা ছিল, টেক কেয়ার ছিল, অথচ তার ভিতর এখন আর কিছুই নেই। এখন আমি শুধু তার কাছে ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে তার থেকেও আমার কোনো মূল্য নেই এই বাড়িতে। অনেকটা খারাপ ব্যবহার করে, তবুও আমি কিছু বলি না। আর একটা কারণ আছে, আমার বাবা মা এতটা ধনী ছিল না, যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই ছেলেটা কেউ না, আমারই স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয়ে যায়, কিছুদিনের মধ্যেই আমরা শহরে চলে যাই। কারণ আমার স্বামী আরিয়ানের চাকরি হয়, আর সেখানেই থাকতে হবে। বাসার সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমাকে এত কাজ করতে হবে না, এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমিই করব। ওই সময় আমাকে অনেক অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না, সেই মানুষটা এখন আমাকে দেখলে আর সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম, একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আব্বু। আজ সেই মানুষটা কত বদলে গেছে। ভাবলেই অনেক কষ্ট হয় যখন একটা মানুষ সবকিছু পেয়ে আবার হারিয়ে যায়। আমার জানা মতে এর থেকে বড় কোনো কষ্ট নেই ওই মানুষটার জীবনে। শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান। ঠিকভাবে কোথায় কি করে বেড়ায় সেটা যদি জানতে চাই, আমায় বলে তোর বাবার টাকা দিয়ে আমি চলি নাকি, এত কৈফিয়ত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে।
আর মেয়েটা সব সময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখন অনেক ছোট, কিন্তু কিছুটা বোঝে। আর বলে, আম্মু, আব্বু এখন খুব পচা, আমাকে আদর করে না, আগের মতন কিছু কিনে দেয় না, আমার কোনো কিছু চাই না আম্মু, কিন্তু তোমাকে অনেক বকা দেয়। আব্বু যখন তোমাকে বকা দেয় তখন আমার খুব খারাপ লাগে আম্মু। আম্মু এমন কেন করে বলতে পারো? সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে আমি বলি, আম্মু, তুমি তো এখন অনেক ছোট, এগুলো বুঝবে না, আর এগুলো তোমাকে শুনতেও হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমার কিছু বলার ভাষা হারিয়ে যায়, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এতটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে? প্রতিদিনের মতন আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও অনেক অনেক কথা শুনেছিলাম বুয়ার বিষয় নিয়ে, আমি ওগুলোতে কান দিতাম না। মনে মনে ভাবতাম কখনো এই কাজটা আরিয়ান করতে পারবে না। এরপর যখন বুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবছিলাম কাজটা আমি ঠিক করিনি। বুয়ার রুমে ঢোকা দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কিভাবে আসতে পারে বুয়ার রুম থেকে? যেহেতু বুয়া একা থাকে, আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম। আবার একই সাউন্ড শুনতে পাই। আর একটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে, বয়স 20 বছর হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখে মনেই হবে না সে এই বাড়িতে কাজ করে। তার চাল চলন, ঘোরাফেরা, কাপড় চোপড় পরার ভাব দেখলে মনে হবে না যে সে এই বাড়িতে কাজ করে। আর এগুলো কে কিনে দেয় এত দামি দামি পোশাক? আমি যদি কখনো বুয়াকে জিজ্ঞেস করি, তুমি এই পোশাক কোথায় পাও, বুয়া আমাকে বলে আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে, না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম, তোমার তো বেতন দেয় তোমার শেয়ার 5,000 টাকা, আর যেই পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি দামি পোশাক তুমি কোথায় পাও। তাসলিমা আমার কথায় কোনো জবাব দেয় না, শুধু বলে, আমার বন্ধু আছে, সে আমাকে গিফট করে, সে অনেক বড় বাড়িতে কাজ করে তো। আচ্ছা, যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এভাবেই দিন দিন বুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকলো, তবুও আর কিছু জিজ্ঞেস করিনি। আর হ্যাঁ, আমার স্বামী একটু রাত করে বাসায় ফিরতো, ওই সময় আমি বেশিরভাগই ঘুমিয়ে যেতাম, আর তাসলিমা জেগে থাকতো। আমি তাসলিমাকে বলে দিতাম, তোমার শেয়ার আসলে খাবার দিও। আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভিতর একটা সম্পর্ক গড়ে ওঠে। সেটা কখনো আমি বুঝতে পারিনি। এবার চলে আসি আমি তাসলিমার ঘরের সামনে এই সাউন্ডটা কেন হয় জানতে। এরপর তাসলিমাকে আমি ডাক দিলাম। তাসলিমা আমার কথায় সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ তাসলিমা, তুমি একটু বাইরে আসবে? জি ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসতাছি। তখন হয়তোবা ফিসফিস করে কাকে যেন কি বলছে। থাক, ওদিকে আমি আর কান দিলাম না। তাসলিমা কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হলো। তখন তাসলিমাকে বললাম, আচ্ছা, তোমার রুমে কিসের এত শব্দ হচ্ছিল? আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেরেছেন? আমি বুঝতে পারিনি, আসলে একা থাকি তো, ভালো লাগে না। ম্যাডাম, আমি কিছু করছিলাম না, আমি শুধু ফোন দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভিতর আর গেলাম না, ওখান থেকে আবার চলে আসলাম। সত্যি আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করছে, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এদিকে আয়াতের আব্বু রুমে আসছে না। যেই তাসলিমা রুম থেকে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই আয়াতের আব্বু রুমে চলে এলো। তখন আয়াতের আব্বুকে বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওমা, আমি প্রশ্ন করার মধ্যে দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথাও ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলছো তো? আচ্ছা বাবা, আমি মিথ্যা বলবো কেন? আজকে সত্যি আরিয়ানকে অন্যরকম দেখাচ্ছে, কিন্তু কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না। তার চোখ মুখ দেখে বুঝতে পারছি না সে সত্য কথা বলছে আমাকে, আর এতটা ভালো ব্যবহার করছে, মনে হচ্ছে ঠিক যেন আমার সেই আগের আরিয়ান। কিছুক্ষণের মধ্যে আমাকে সে আবার বলল, কি রান্না করেছো আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো? আমি তো রান্না করি না। আরে না, আমি তো ভুলিনি, তবুও মন চাইলো জিজ্ঞেস করতে। তারপরও রাতের মেনুটা কি আছে আজকে? ফারজানা তখন আরিয়ানকে বলল,
আজকে শিঙি মাছের ঝোল আর ডাল করেছে বুয়া। ও আচ্ছা, তাসলিমা বুয়া কোথায়? দেখছি না তো। তখনই ফারজানা বলল, ওর কি খুব প্রয়োজন? আরে না, তুমি বেশি বলছো। আমি কিছু বললেই তো তুমি মনে করো যে আমি বেশি বুঝি। না, এমনিতেই ওকে দেখছি না তো, এই কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুমি যে কোথায় ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পারিনি। তখন আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলে বুঝতে পারছি না ফারজানা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমিয়ে গিয়েছে? ফারজানা তখন বলল, হ্যাঁ, সে ঘুমিয়ে গিয়েছে, এতক্ষণ বাবা বাবা বলে ডাকছিল। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে আয়াতকে আমি সময় দিতে পারি না, এতটা কাজে ব্যস্ত থাকি। ফারজানা তখন আরিয়ানের মুখের ওপর কিছু একটা বলতে শুরু করলো। তোমাকে যে কি কাজে থাকতে হয় সেটা আমি ভালো করেই জানি, অন্তত এটার অজুহাত আর দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকতে, তারপরও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতে। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি খেতে দেবে? ফারজানা বলল, সব কিছু ডাইনিং টেবিলে রাখা আছে, তুমি খেয়ে নাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেয়ে রুমে চলে গেল, আর মোবাইলে যেন কার সাথে চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ করতে লাগলো, এই মাত্র রুমে আসলো, তারপরও মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা আর কোনো কিছু বলল না আরিয়ানকে, কারণ এই মুহূর্তে যদি কিছু বলে অনেক বড় একটা সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই সে নিজের মতন করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বলল, তুমি না অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে তুমি এত রাতে আবার মোবাইল নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বলল, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। এই বলে ঘুমিয়ে পড়ল দুজনেই। কিন্তু ঘুম থেকে সকালে উঠেই আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুমে সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচন্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবলো, রাতে দেরি করে আসলো, আবার এত সকালে কোথায় যাবে? ফারজানার সাথে সাথে বুয়ার রুমের দিকে ছুটল, কিন্তু বুয়ার রুমের সামনে কোনো শব্দ পেল না। এদিকে বুয়া সকালের নাস্তা বানিয়ে রেখে দিয়েছে। বুয়াকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ পেল না তার রুম থেকে। মনে হচ্ছে বুয়া তার রুমে নেই। ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলেছে, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আরিয়ানও বাসায় নেই, আবার বুয়াও রুমে নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাটা চক্কর দিল, আর ফ্লোরে পড়ে গেল ফারজানা। পড়ে যাওয়ার পর নিজে নিজে উঠে ফারজানা তার রুমে গেল। এরই মধ্যে আমার আয়াত ঘুম থেকে উঠে পড়েছে, এবং আয়াত বলছে, আম্মু, তোমাকে কেমন একটা দেখাচ্ছে, তুমি কি ঠিক আছো? তখন বললাম, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে তো। এরই মধ্যে আয়াত সবকিছু রেডি হয়ে খাওয়ার টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খেতে দিল। আয়াত তখন বলল, আম্মু, তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু, আমি পরে খেয়ে নেব, তুমি আগে খাও। আর তখন বলল, না আম্মু, তুমি আমার সাথে এই মুহূর্তে খাবে, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না এবং যাবও না। ফারজানা বলল, এত পাগলামি করে না আম্মু, লক্ষ্মী মেয়েটা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব তো। আয়াত তখন বলল, না, তোমাকে খেতে বলেছি মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমিও খাও, আমার লক্ষ্মী মেয়েটা ঠিক আমার মায়ের মতন হয়েছে। যখন এ কথা বললো তখন আয়াতের সাথে সাথে পাপ্পি দিল ফারজানাকে। ঠিক খাওয়া শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেলাম আরিয়ান রুমে চলে আসছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, আমি একটু হাঁটতে গিয়েছিলাম, বাইরে শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম। ফারজানা তখন বলল, এর আগে কখনো তো তোমাকে দেখিনি বাইরে হাঁটতে যেতে, হঠাৎ আজকে কেন বাইরে হাঁটতে গেলে? আরিয়ান তখন বলল, এত কথা তোমাকে বলতে পারবো না, তুমি কি নাস্তা রেডি করেছো? আমার জন্য নাস্তা রেডি করো, আমি অফিসে চলে যাব। আয়াতের আব্বু, তোমাকে আমি বলছি, তুমি কিন্তু সত্যি কথা বলো, কেন তুমি বাইরে গিয়েছিলে, তাও আবার এত সকালে? এই, তুমি আমার কথা বুঝো না? তোমাকে বলছি না আমি হাঁটতে গিয়েছিলাম, তারপরও সন্দেহ করছো কেন? তুমি সন্দেহ করার মতন কাজ করবে আর আমি সন্দেহ করব না? বাবা, সত্য কথাটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না, আর এখন তুমি আবার রেগে যাচ্ছ।
আরিয়ান সাথে কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই দেখছি আমাদের বুয়া তাসলিমা বাড়িতে আসলো। এবার আমার বুঝতে আর কোনো বাকি রইল না। আমি ঠিকই বুঝে নিলাম, ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের বুয়া তাসলিমার গভীরভাবে সম্পর্ক চলছে। এই কারণে দুজন বাহিরে দেখা করতে গিয়েছিল। আরিয়ান আর কোনো কথা না বলে নাস্তা করে সোজা অফিসে চলে গেল। কারণ ওই সময়টা আমার মাথা প্রচণ্ড গরম হতে লাগলো। কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার এত সুন্দর সুখের সংসার ছিল, তা এক নিমেষেই ভেঙে চুরে একাকার হতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে। এটা হয়তোবা মানুষের মুখে শুনেছি অনেক আগে, কিন্তু আজ আমার সাথে হতে চলেছে। আমার ভিতরের কান্নাটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না। আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না। কথায় আছে না, ঘরের কথা পরকে বলতে নেই, এতে করে নিজেরই ক্ষতি হওয়াটার বেশি সম্ভাবনা থাকে। ওই সকল টাইমে আমাদের মেয়েদের আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল। আসলে আমার মেয়ে এগুলো দেখে অনেক ভয় পেতে লাগলো। যখন আমাদের দুজনের মধ্যে কটাকাটাকাটি হচ্ছিল, তখন আয়াত কান্না করে দিল। এজন্য আমি আরিয়ানকে বেশি কিছু বললাম না, ওর মতন খাবার খেতে লাগলো। এরই মধ্যে যখন আমাদের কাজের বুয়া বাড়িতে প্রবেশ করলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি সকালে নাস্তা বানিয়ে কোথায় গিয়েছিলা? বুয়া তাসলিমা বলল, আমার এক বান্ধবী ফোন করলো, সে নাকি অনেক অসুস্থ, আর্জেন্ট যেতে বলল। আর আপনি ওই সময় ঘুমিয়েছিলেন, এজন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গিয়েছিলাম। ভাবলাম ওখান থেকে এসে আপনাকে বলবো। কেন ম্যাডাম, কিছু হয়েছে নাকি? স্যারের সাথে এত কথা কাটাকাটি মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে ম্যাডাম? আমি আবার বোকার মতন চুপ হয়ে গেলাম। তাসলিমা আমাকে কিছু বোঝাতে চাইছে, এটা আমি বুঝতে পারছি না। আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন এই সামান্য কাজের মেয়ের কাছে? মনে মনে নিজের কাছে নিজেই বলতে লাগলাম, এই কাজের মেয়ে তো অনেক চালাক, ওকে ধরতে পারবো কিভাবে সেটাই তো খুঁজে পাচ্ছি না। তখনই আমি বললাম, না কিছু হয়নি, দ্রুত দুপুরে রান্নাটা সেরে ফেলো, আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি। তাসলিমা তখন বলল, আচ্ছা ম্যাডাম, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি আসার আগেই আমি রান্না সেরে ফেলবো। আপনি নিশ্চিন্তে আয়াতকে স্কুলে নিয়ে যান। এরপর আমি বাসা থেকে বের হলাম। আর আয়াতের স্কুলটা একটু দূরে, যেতে এবং আসতে একটু সময় লাগে। আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আরিয়ান যদি আবার বাসায় চলে আসে, বুয়া যদি ফোন করে বলে ম্যাডামকে নিয়ে স্কুল চলে গেছে, তুমি তো চলে আসো, তাহলে বাসা তো পুরো ফাঁকা। আসলে একটা কথা বলে না, যখন এমার্জেন্সি থাকে তখনই কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন আসে। একই কাজটা আমার সাথে হয়ে গেল। এত পরিমাণ ট্রাফিক, আর নিজেকে সামলাতে পারছি না। আমি আসলে আয়াতকে স্কুলে দিতে এসেছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বাসার দিকে। যদি আরিয়ান সত্যি সত্যি বাসায় এসে বুয়ার সাথে কোনো কিছু করতে থাকে, এই চিন্তাটা মাথা থেকে কোনো মতে যাচ্ছে না। এখন কিন্তু শীত, তবুও আমি এত ঘামছি। সেটা আমার এই ছোট্ট আয়াত মেয়ে দেখে বলছে, আম্মু তোমার কি হয়েছে? আমি আয়াতকে বললাম, কিচ্ছু হয়নি আম্মু। আয়াত শুধু প্রশ্ন করতেই থাকলো, আম্মু তোমার কিছু হয়েছে, তুমি কিছুটা আমাদের কাছ থেকে লোকাচ্ছ। আমি বললাম, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে না, এজন্য একটু ঘাবড়ে যাচ্ছি। ট্রাফিক তো কোনো মতেই ছাড়ছে না। কেন? এই বলতে বলতে ট্রাফিক ছেড়ে দিল। আমার জানে একটু পানি আসলো। তখনই রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে যাবেন। রিক্সাওয়ালা মামা মনে হচ্ছে শীতে কাঁপছে, কারণ আজকে কুয়াশাও পড়েছে অনেক, প্রচণ্ড শীত করছে। এদিকে রিক্সাওয়ালা মামা একটু বয়স্ক টাইপের, আমি তাকে প্রেশারও দিতে পারছি না। তবু রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা প্লিজ একটু জোরে যাবেন, আমার একটু তাড়া আছে। রিক্সাওয়ালা মামা আমার কথা হয়তো বুঝতে পেরেছে। সে বলল, ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি একটু জোরে যাওয়ারই চেষ্টা করছি। এর মধ্যেই একটা ট্রাফিক ছেড়ে আসলাম, আবারও সামনে আর একটা ট্রাফিক পড়লো। তখন আমার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো। তখন সত্যি নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে। এই মাত্র একটা ট্রাফিক চালাম, আবার এখানে ট্রাফিক, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখনই আয়াত বলছে, আম্মু তুমি মনে হচ্ছে বেশি টেনশন করছো। আমি বললাম, না আম্মু, আচ্ছা যাই হোক, ট্রাফিক ছেড়ে গেছে, সোজা আয়াতের স্কুলের সামনে চলে আসলাম। ওকে নামিয়ে বললাম, আম্মু তুমি ভালোভাবে ক্লাস করবে, তোমাকে স্কুল ছুটির পরে আমি আবার নিতে আসবো। ছোট্ট মেয়ে আমাকে বলল, আচ্ছা আম্মু তুমি সাবধানে যেও।
এই বলে দ্রুত আবার রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আপনি যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই আমাকে দ্রুত দিয়ে আসবেন। মামা আমার কথা শুনে দ্রুত আমার বাসার সামনে নিয়ে আসলো। মামার ভাড়াটা দিয়ে দিলাম। আমার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না, 500 টাকার নোট ছিল, সেটাই মামাকে আমি দিয়ে চলে যাচ্ছি। তখন এই রিক্সাওয়ালা মামা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, ম্যাডাম বাকি টাকাটা নিয়ে যান। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, আপনি এটা রেখে দিন, বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া লাগবে না। আমার এদিকে আর কোনো মন নেই, বাসায় কখন ঢুকবো। বাসায় ঢোকার সময় কলিং বেলটা চাপ দিলাম। কলিং বেল দেওয়ার ঠিক 10 মিনিট পর কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমার ভিতরে সন্দেহ আরও জাগ্রত হতে লাগলো। তখন মনে মনে ভাবতে লাগলাম, হয়তোবা আরিয়ান বাসায় চলে আসছে আর এসেই বুয়ার সাথে হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। এটা আমার আজকে শেষ দেখতেই হবে, এবং এর শেষটা কি সেটাও দেখতে হবে। হুট করে মনে পড়ে গেল গেটের চাবি তো আমার কাছে আর একটা এক্সট্রা আছে। ব্যাগটা খুলতেই দেখতে পেলাম, হ্যাঁ আমার কাছে সত্যিই একটা চাবি আছে। সেটা খুলে দিয়ে সত্যিই বুয়ার রুম থেকে সেই বাজে ভাবে একটা শব্দ আসছিল, সাহেব আমাকে ছেড়ে দিন, আমি সত্যি আর পারছি না। আরো বাজে ভাবে শব্দ করছি। আমি কান্না করতে করতে বুয়ার রুমের সামনে বসে পড়লাম। এইসব শোনার আগে আমার মৃত্যু দিলে না কেন সৃষ্টিকর্তা। অনেক ভেঙে পড়লাম, কিন্তু নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম। এরই মধ্যে অন্য কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো একটা আরিয়ানকে কল দেওয়া যাক। আসলে আরিয়ান এখন কোথায়? আমার ধারণাটা ভুলও হতে পারে এবং আরিয়ান নাও হতে পারে এই বুয়ার রুমে। ঠিক তখনই আরিয়ানকে একটা কল দিলাম, কিন্তু আরিয়ান এবারেও কল ধরল না। আর ধৈর্যে কোলাচ্ছে না। বুয়ার রুমটা খুলে দেখতে পেলাম, নিজের চোখে দেখে সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না। এটা আমার স্বামী আরিয়ান। সত্যি যেটাই সন্দেহ করেছিলাম সেটাই হলো। মনে মনে ভাবতে লাগলাম, এই দৃশ্যটা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না। যে মানুষটার হাত ধরে এই শহরে আসা, তাকে কখনো চিনতাম না আর কখনো ভাবতামই না যে এই মানুষটা আমাকে বিয়ে হবে। বাবা মা অনেক পছন্দ করে আরিয়ানের সাথে আমায় বিয়ে দেয়। আর একটা জিনিস সব সময় মনে করতাম, বাবা মায়ের পছন্দ খারাপ হতে পারে না। এই কথাটা কিভাবে আমার বাবা মাকে বলবো? তোমার মেয়ে জামাই একজন পরকীয়ায় আসক্ত, তাও আবার আমাদের কাজের বুয়ার সাথে। ছি ছি, ভাবতেই কেমন যেন লাগছে যে এই মানুষটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, আর এই মানুষটা কিভাবে এই কাজটা করতে পারে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। যখন আমি বুয়ার রুমের ভিতর প্রবেশ করি, আরিয়ান আমাকে দেখে চমকে উঠল আর আমাকে বলল, ফারজানা তুমি না আয়াতকে স্কুলে দিতে গিয়েছিলে? হ্যাঁ আমি দিতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে ছিল। অনেক দিন ধরে তোমাদেরকে অনেক সন্দেহ করছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। আমার স্বামী যে একজন পরনারীতে আসক্ত সেটা কখনো বুঝতেই পারিনি। আমার মধ্যে কি ছিল না আরিয়ান, বলতে পারো? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো বডি ফিগার সব খারাপ দেখতে? বলো তাহলে কিভাবে পারো একটা সামান্য কাজের বুয়ার সাথে এই কাজটা করতে? তোমার একটু বিবেকে বাঁধা দিল না? ভুলে গেলে তোমার একটা মেয়ে আছে? আমার কথা না হয় ভুলে যেতে পারো, একবারও মনে পড়লো না তোমার মেয়েটার কথা? আরিয়ান তখন বলল, দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট। বুয়া দেখতে সুন্দর, মোটামুটি ভালোই, আর একা একা বাসায় থাকে তো। ফারজানা তখন বলল, বাবা মায়ের পছন্দে বিয়েটা করাই আমার ভুল ছিল। আমি জানতাম না তোমার এত সুন্দর চেহারার মধ্যে লুকিয়ে ছিল লুচ্চা প্রকৃতির স্বভাব। আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলেছি। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর কখনো ফিরবো না। আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক। একটা কথা কি জানো আরিয়ান, মেয়েরা বিয়ের আগে বাবা মার অন্যরকম একটা মানুষ হয়ে থাকে, আর বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হলো তার স্বামী। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কি না আমার সেই বিশ্বাসে আঘাত করলে। এখন আমার বুঝতে আর কোনো কিছু বাকি রইল না। এজন্যই তুমি রাত করে রুমে আসো, বিভিন্ন অজুহাত দিয়ে আমার সাথে ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ঝগড়া করতে হবে না। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। আর একটা কথা বলে যেতে চাচ্ছি, দয়া করে আমার মেয়ে আয়াতকে রেখে যেতে বলো না। আরিয়ান আর কোনো কথা বলে না, কারণ সে আর কি কথা বলবে, সে তো ধরা খেয়ে গিয়েছে। এরই মধ্যে বুয়া তখন বলল, ম্যাডাম দেখেন, আমি কখনোই এই কাজটা করতে চাইনি, স্যার আমাকে বাধ্য করেছে। আর হ্যাঁ, আমি কখনো আপনার সংসার ভাঙতে চাইনি।
আপনাকে সব সময় বড় বোনের মতন দেখতাম, কিন্তু একদিন আপনি বাসায় ছিলেন না। স্যার আমাকে জোর করে এই কাজটা করতে চায়। আমি অনেক বাধা দিয়েছি, কিন্তু সে মানেনি। ম্যাডাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি এখনই বাসা থেকে চলে যাচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি স্যারের আশেপাশেও থাকবো না। শুধু আপনার মেয়েকেও না, আমি আমার নিজের মেয়ের মতনই ভালোবাসতাম। যদি পারেন ম্যাডাম আমাকে মাফ করে দিয়েন। ফারজানা তখন বলল, তোমার তো কোনো দোষ নেই, দোষ তো আমার। বুয়া তখনই বাসা থেকে বেরিয়ে চলে যায়। ফারজানাও ব্যাগ গোছাচ্ছে বাবার বাড়ি চলে যাওয়ার জন্য। এরই মধ্যে আরিয়ান ফারজানার পায়ে পড়ে মাপ চাইলো। আরিয়ান বলে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এই কাজটা করব না, প্লিজ আমাকে মাপ করে দাও ফারজানা। ফারজানা তখন বলল, তুমি কি করছো, পাটা ছাড়ো। আরিয়ান তখন বলল, তুমি যতক্ষণ না মাপ করবে ততক্ষণ তোমার পা ধরেই থাকবো। সত্যি হায়াতের আম্মু, তোমাকে আমি প্রমিস করছি আর কখনো এসব কাজ করব না। আর তখন ফারজানা ভাবতে লাগলো, মেয়েদের বিয়ে একবারই হয়, আর সেটা আরিয়ানের সাথে হয়েছে। আর যদি এই মুহূর্তে আমি চলে যাই, আমার মেয়ে আয়াতকে কি দেখবে? হয়তো বাবা মা একদিন দুদিন খুব ভালোভাবে দেখবে, কিন্তু পরবর্তীতে তাদের কাছে আমিও তো বোঝা হয়ে যাব। যেহেতু আরিয়ান ভুল বুঝতে পেরেছে, আশা করি পরবর্তীতে এই ভুলটা করবে না। আর প্রিয় মানুষকে মাপ করে দেওয়াটাই শ্রেয়, কিন্তু সেটা যেন বারংবার না ঘটে, সেটাও খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।